হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং উইথ পিঙ্কি। আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমরাও কিন্তু বেশ আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে একটু দূরে টাকিতে গিয়ে তোমরা কিভাবে একদিনের মধ্যে সব জায়গা ঘুরে ফিরে আসতে পারবে। আমরা এখানে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম এবং আমরা মাঝ রাস্তায় গিয়ে বাসন্তী ধাবাতে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। তারপর আবার যাত্রা শুরু করি এবং সবার প্রথমে আমরা এসে পৌঁছেছিলাম টাকির রাজবাড়ি ঘাটে। ইছামতি নদীর তীরে অবস্থিত টাকি রাজবাড়ি ঘাট এবং এখানে এই ঘাটের ঠিক অপোজিটে রয়েছে একটা টোটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ডের অপোজিটে রয়েছে পার্কিং এর জায়গা। তোমরা যদি কেউ বাসে ট্রেনে করে না এসে পার্সোনাল গাড়ি নিয়ে কেউ আসো তাহলে কিন্তু এখানে এসে তোমরা পার্কিং করতে পারবে। আর এখান থেকে এসে পুরো টাকিটাকে ঘোরার জন্য অটো কিংবা টোটো তোমাদের বুক করে নিতে হবে। এখান থেকে আমরা একটা টোটো বুক করে নিয়েছি এবং সেই টোটো করে আমরা টাকিটা ঘুরে বেড়াবো। প্রথমে আমরা চলে গেছিলাম ব্রিটিশ শাসনাধীনে তৈরি ১৯৩১ সালে এই নলকূপটি দেখতে। আজকে এই নলকূপটি অকেজো হয়ে গেলেও এই নলকূপটি কিন্তু এখনো পর্যন্ত ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। এরপর তোমরা যে বাড়িটি দেখতে পাচ্ছ, এই বাড়িটি এখানে কিন্তু ছিল বিসর্জন মুভির শুটিং স্পট। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো জেনারেল শঙ্কর রয় চৌধুরী বাড়ি। দেখতেই পাচ্ছ সাদা ধবধবে একটি বাড়ি যেটি দাঁড়িয়ে রয়েছে, এটা হলো জেনারেল শঙ্কর রয় চৌধুরী বাড়ি এবং এই বাড়িটির পেছনে রয়েছে দুর্গা দালান। আর এই হলো সেই দুর্গা দালান যেখানে প্রতি বছর খুব বড় করে দুর্গাপূজা করা হয়ে থাকে। এখানে আমরা ফটো এবং ভিডিও কিছু করেছিলাম। জেনারেল শঙ্কর রয় চৌধুরীর বাড়ির একটু আগে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো তাপস পাল একটি বিখ্যাত সিনেমা ৮টা ৮-এর বঙ্গা লোকাল। এই সিনেমা শুটিংটা কিন্তু এই বাড়িটিতে হয়েছিল। এইবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো গোলপাতার অরণ্য, অর্থাৎ যাকে আমরা বলে থাকি মিনি সুন্দরবন। আমরা এখানে এসে আমাদের আধার কার্ড চেক করাতে হয়েছিল এবং এই যে দেখতে পাচ্ছ ভ্যানগুলো রয়েছে, সেই ভ্যানে করে আমাদের মিনি সুন্দরবন পর্যন্ত যেতে হয়েছিল। আমাদের মোটামুটি সবার যেতে ৫ থেকে ৭ মিনিট মতন সময় লেগেছিল এবং এই মিনি সুন্দরবনে যাওয়ার জন্য তোমাদের সকলকে এই জায়গাটাতে এসে এখান থেকে ভ্যানে করে তারপর যেতে হবে। ৫ থেকে ৭ মিনিট ভ্যানে বসে আমরা ফাইনালি পৌঁছে গেলাম মিনি সুন্দরবন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা টিকিট কাউন্টার করা রয়েছে। এখানে মাথা পিছু ১০ টাকা করে টিকিট কেটে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনে ঢুকেই দেখতে পেলাম একজন মাসি ফল এবং পেয়ারা নিয়ে বসে রয়েছে। আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন, কিন্তু আমরা এখান থেকে কিছু খাইনি। ডাইরেক্ট সামনের দিকে এগিয়ে গেছি এবং কিছু দূর গিয়ে দেখি যে একটা দাদা আখের রস বিক্রি করছিল। প্রচন্ড গরম ছিল, তাই আমরা সকলে মিলে ১ গ্লাস করে আখের রস খেয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা একদম ১ গ্লাস আখের রস খেয়ে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা। আপনাদের মধ্যে যদি কেউ সুন্দরবন না গিয়ে থাকেন, ম্যানগ্রোভ অরণ্য না দেখে থাকেন, তাহলে কিন্তু টাকিতে এসে এই মিনি সুন্দরবন দেখে সেই আক্ষেপ পূরণ করতে পারেন। আমরা এবার মিনি সুন্দরবন ভেতরে ঢুকে গেছি এবং এখানে বোর্ডে লেখা রয়েছে মিনি সুন্দরবন একটা হোর্ডিং এবং কিছু নিষেধাজ্ঞা। মিনি সুন্দরবনের শেষ মাথা অবধি আমরা চলে গেছিলাম এবং খুব সুন্দর একটা অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা এবার চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন টাকি মালদ্বীপ রিসর্টে। এটি একটি নতুন রিসর্ট তারা তৈরি করেছে এবং বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো, কারণ এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার জন্য অনেক রকমের জিনিস রয়েছে। আপনাদের মধ্যে কেউ যদি একটা রাত্রি টাকিতে থাকতে চান তাহলে কিন্তু এই রিসর্টে আপনারা থাকতেই পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পাখির জায়গা রয়েছে, অনেক রকমের পাখি এখানে আপনারা দেখতে পাবেন। এই জায়গাটা কিন্তু একবার অবশ্যই আপনারা ভিজিট করতেই পারেন। পর আমরা চলে গেছিলাম টাকি সেই বিখ্যাত প্রায় ৩০০ বছরের পুরনো জোড়া শিব মন্দিরে এবং এই শিব মন্দিরটা খুব সুন্দর ঘাট দিয়ে ঘেরা রয়েছে। আমরা এই ভেতরে মন্দিরে ঢুকতে পাইনি, কারণ যখন আমরা মন্দিরে পৌঁছেছিলাম মন্দিরটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছিল। এরপর আমরা চলে গেছিলাম ৩৫৩ বছরের ঐতিহ্য বহন করে চলেছে টাকির ঘোষ বাড়ির পুজো সেখানে। নেতাজি সুভাষচন্দ্র বোস স্বদেশী আন্দোলনের সময় তার কর্মযোগ নিয়ে এই বাড়িতে এসেছিলেন।
বহু প্রাচীন ঐতিহ্য জড়িয়ে রয়েছে এই ঘোষ বাড়িকে কেন্দ্র করে। কেয়াপাতার নৌকো, শঙ্খচিল, ভূমিকন্যা, বিসর্জন একাধিক হিন্দি বাংলার শুটিংও হয়েছে এই বাড়িকে কেন্দ্র করে। এই পুজো শুরু করেছিল প্রথম হরিনারায়ণ ঘোষ। এই বাড়িটির পোড়ামাটির আনাচে কানাচে লুকিয়ে আছে বহু গল্প, ইতিহাস এবং সংস্কৃতি। এই বাড়ির ঐতিহ্য আজ শুধু রাজ্যের মধ্যে নয়, বরং দেশ বিদেশ থেকেও বহু পর্যটকদের সমাগম ঘটেছে আজ এই ঘোষ বাড়িতে। টাকিতে আপনারা ঘুরতে এলে অবশ্যই কিন্তু এই ঘোষ বাড়িতে আসবেনই আসবেন। আপনাদের বাকেট লিস্টে কিন্তু এই ঘোষ বাড়িটা অবশ্যই রাখবেন। এই ঘোষ বাড়ি থেকে অনেক রকমের অভিজ্ঞতা এবং অনেক অজানা তথ্য সংগ্রহ করে এবার আমরা চলে এসেছি ত্রিমন্দির দর্শন করতে। অর্থাৎ এই মন্দিরে রয়েছে ৩টি মূর্তি যেখানে একসঙ্গে পুজো করা হয় এবং এই মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে একটা বলি দেওয়ার জায়গা। আগে এখানে মোষ বলি দেওয়া হতো। আর এই যে দেখতেই পাচ্ছেন একটি মন্দির, এই মন্দির হলো ত্রিশক্তি মন্দির, অর্থাৎ ৩টে মূর্তির এখানে পুজো করা হয়ে থাকে। এবার আমরা চলে এসেছি ইটভাটায়। অর্থাৎ টাকির একটি খুবই বিখ্যাত জায়গা, সেটা হলো ইটভাটা। এবং এই ইটভাটায় এলে তোমরা দেখতে পাবে ইট কিভাবে তৈরি করা হয়। প্রথমে মাটি দিয়ে ইটটাকে তৈরি করে তারপর এরকম লাইন দিয়ে সারিবদ্ধভাবে তারা সাজিয়ে রেখেছে ইটগুলোকে শুকানোর জন্য। এই ইটগুলো শুকিয়ে গেলে তারপর বিভিন্ন জায়গায় এই ইটগুলো চলে যায় এবং বড় বড় যে ইমারতগুলো তৈরি হয় সেগুলো কিন্তু ইটের মাধ্যমে তৈরি হয়, আমরা সকলেই জানি। এবং সেই ইট বানানোর সম্পূর্ণ প্রসেসটা তোমরা এখানে এলে দেখতে পাবে। মিস্টার সরকার এখানে আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন যে ডান দিকে বিদ্যাধরী সুন্দরবনের দিকে চলে যাচ্ছে আর তার পাশেই হাসনাবাদ। একদম মাঝ বরাবর যে নদী সেটা বাংলাদেশ থেকে আসছে ওটা হলো কালিন্দী। আর লেফট সাইডে যেটা নদীটা চলে আসছে সেটা হলো ইছামতি। এবং একদম মাঝ বরাবর যেটা বাংলাদেশ, সেই বাংলাদেশের পাশে রয়েছে কেয়াপাতার বন। ইন্ডিয়া বাংলাদেশের একদম শেষ প্রান্ত অর্থাৎ বর্ডারের একদম সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং ক্যামেরার মাধ্যমে অতটাও ওটাকে ভালোভাবে জাস্টিফিকেশন করা যাচ্ছে না, কিন্তু যতটা জুম করে আর কি দেখানো যায়। দেখতেই পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে ওইটা হলো বাংলাদেশ এবং বাংলাদেশের পাশেই রয়েছে কেয়াপাতার বন আর এখানে ইটভাটা। এরপর আমরা চলে গেছি টাকির আরো একটি বিখ্যাত এবং আকর্ষণীয় স্থান টাকির রাজবাড়ি। এখানে ঢুকতে গেলে মাথাপিছু ১০ টাকা করে টিকিট কাটতে হবে। ভেতরে আছে একটা ছোট্ট মিউজিয়াম। বসিরহাটে দুর্গোৎসব বনেদিয়ানার উৎকৃষ্ট উদাহরণ হলো এই টাকি রাজবাড়ি। এই বাড়িটির ইতিহাস প্রায় ৪০০ বছরেরও পুরনো এবং এই বাড়িটির পেছনেই রয়েছে বিশাল বড় একটি রাজবাড়ি খাট। আর এই হলো সেই টাকি রাজবাড়ির দালান। অর্থাৎ এখানে কিন্তু দুর্গাপুজো খুব বড় করে করা হয়ে থাকে। আপনারা কেউ টাকি ভ্রমণে এলে কিছু কিছু জায়গা যেগুলো আমি কভার করার চেষ্টা করেছি, অর্থাৎ টাকি রাজবাড়ি, ঘোষবাড়ি, এই জায়গাগুলো কিন্তু কোনো মতেই মিস করবেন না। আপনাদের বাকেট লিস্টে কিন্তু অবশ্যই রাখবেন। মতি নদীর তীরে এসেছি এবং গঙ্গা ভ্রমণ করবো না সেটা কখনো হয় নাকি? তাই দিন শেষে সমস্ত বিশেষ বিশেষ জায়গা দেখার পর আমরা এবার লাঞ্চ করার পরে ইছামতি নদীর তীরে গঙ্গাতে নৌকার মাধ্যমে ভ্রমণ করেছিলাম। সারাদিনের ক্লান্তি যেন এক নিমিষেই গঙ্গা স্নিগ্ধ হওয়ার মাধ্যমে নিমিষেই শেষ হয়ে গেছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।